আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে আজ সারা দেশে বিক্ষোভ করবে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ এবং সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। গতকাল সচিবালয়ের তৃতীয় দিনের মতো বিক্ষোভ শেষে ঘোষণা দেন নেতারা। এদিকে বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করে আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত 27 মে সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছেন সহকর্মী আব্দুর রহিম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রহিম, সচিবালয় প্রবেশের ক্ষেত্রে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে কিনা, কর্মকর্তা কর্মচারীরা তাদের বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে কিনা, বিস্তারিত জানাবেন। যে সিনথিয়া, আজকে টানা তৃতীয় দিনের মতো কিন্তু সচিবালয়ে কর্মচারীদের কিন্তু আন্দোলন ঘোষণা রয়েছে। তবে এখন পর্যন্ত তাদের দেখা পাওয়া যায় নাই। তবে হচ্ছে এখানে তাদের জন্য বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে পুলিশের কয়েক স্তরে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোয়াত টিম রয়েছে, এফবিএন আছে এবং আরও গোয়েন্দা তৎপরতা রয়েছে এখানে। এছাড়া কিন্তু আজকে সকাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু যারা ভেতরে প্রবেশ করছেন তাদের প্রত্যেকের কিন্তু আইডি কার্ড চেক করা হচ্ছে। আইডি কার্ড যাদের নাই তাদেরকে কিন্তু ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। এছাড়াও কিন্তু এখানে আমরা একটি বিষয় দেখতে পেয়েছি, ফ্যাসিবাদ উৎখাত কর্মসূচি নামে জুলাই মঞ্চ থেকে আরেকটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যার কারণে মুখোমুখি অবস্থান যাতে তৈরি না হয় এই জায়গা থেকে কিন্তু পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে এখানে। এবং এছাড়াও কিন্তু ঐক্য ফোরাম নামে সচিবালয় কর্মচারীরা একটি নতুন ঐক্য পরিষদ গঠন করেছে এবং সারা দেশের যারা কর্মচারী রয়েছে তাদের কিন্তু একসাথে আজকের আন্দোলনের ডাক দিয়েছেন তারা। এছাড়া ঐক্য ফোরামের যে চেয়ারম্যান রয়েছেন, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবির কিন্তু বলেছেন যে আজকে 10টা থেকে তারা এখানে অবস্থান করবেন এবং সচিবালয়ের সকল স্তরের কর্মচারীদের কিন্তু এখানে বাদামতলায় এসে উপস্থিত হওয়ার জন্য কিন্তু তিনি অনুরোধ করেছেন। কিন্তু এই থেকে আমরা যেটি লক্ষ্য করেছি, এখানে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এছাড়া কিন্তু আর জুলাই মঞ্চ নামের যে সংগঠনটি রয়েছে তারা কিন্তু এখানে অলরেডি এসে উপস্থিত হয়েছেন এবং তারাও সচিবালয়ের এক পাশে তারাও অবস্থান শুরু করেছে। এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সর্বশেষ। ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে হত্যা চেষ্টার মামলায় 3 জনকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানা পুলিশ। বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাতে চাঁদনী চক মার্কেটে ওই শিক্ষার্থীর সঙ্গে দরদাম নিয়ে বাগবিতণ্ডায় জড়ায় এক দোকানি। তাকে হেনস্থা করা হয়েছে এমন খবর চাউর হলে বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে উপস্থিত হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের উপর হামলা করে স্থানীয় ব্যবসায়ীরা। এতে আহত হন 10 থেকে 12 জন শিক্ষার্থী। এ ঘটনায় 5 জনের নাম উল্লেখ করে এবং আরও 50 থেকে 60 জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে শিক্ষার্থীরা। এই মামলায় আরও বাকি যারা জড়িত আছেন সকলকে আমরা খুব দ্রুত আমাদের আইনের আওতায় নিয়ে আসবো। এতটুকু অ্যাসিওর করতে চাই আর যেন কোনো জনগণ আর যেন কোনো ঢাকা ইউনিভার্সিটি ঢাকা কলেজের কোনো ছাত্রকে কোনোভাবে হয়রানি করা না হয়। কোনোভাবেই থামছে না মব জাস্টিস বা উশৃঙ্খল গণবিচার, যা এখন মব সন্ত্রাসে পরিণত হয়েছে। আর মব চলতে দেওয়া হবে না বলে সরকারের পক্ষ থেকে হুঁশিয়ারি দিলেও এখনো চলছে মবের রাজত্ব। পুলিশ বলছে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না এবং কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট থানায় জানানো উচিত। সমাজবিজ্ঞানীরা বলছেন সামাজিক অস্থিরতা কমাতে পুলিশ ও রাজনীতিবিদদের আরও তৎপর হতে হবে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান।
একজন প্রকাশককে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে ১৯ মে রাতে ধানমন্ডিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গ্রেফতারের জন্য পুলিশকে চাপ দেয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে মব সৃষ্টির চেষ্টা করলে পুলিশ এদের মধ্যে ৩ জনকে আটক করে। পরে এনসিপি নেতা হান্নান মাসুদ তাদেরকে ছাড়িয়ে আনতে যান। এই যাদের বিরুদ্ধে এখানে থানায় ধরে নিয়ে আসছিল, আপনি তাদেরকে আসলে ব্যবহৃত হয়েছে, এদেরকে যারা ব্যবহার করছে তাদের বিরুদ্ধে এই মব জাস্টিসের নামে কাউকে গণপিটুনি দেওয়া হচ্ছে, যখন তখন যে কারো বাড়িতে ঢুকে লুটপাট করা হচ্ছে, কাউকে আবার পদত্যাগে বাধ্য করা হচ্ছে, অনেককে জুতার মালা পরিয়ে কান ধরে উঠবস করানো হচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা গত কয়েক মাস ধরে একাধিকবার মব জাস্টিস বন্ধের হুঁশিয়ারি দিলেও বাস্তবে তার কিছুই হচ্ছে না। এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। একজনকে দেখেই যদি ট্যাগিং করে নিই, যদি সে আওয়ামী লীগের হয়ে থাকে, সেটার জন্য তো সুনির্দিষ্ট পন্থা আছে। সেই পন্থা অবলম্বন করে ছাত্রদের জন্য আমাদের অ্যাপিল থাকবে যে তারা যেন আইন শৃঙ্খলার সুযোগ নেয়। মবের ব্যাপারে সবাই ঐক্যমত ডায়ালগ করে এটা একটা স্ট্রং একটা প্ল্যাটফর্ম থেকে তারা এটা নিয়ে কথা বলা উচিত। তারা যে এটা কোনোভাবেই আইনের বিরুদ্ধে হওয়া উচিত না, আইনি প্রক্রিয়া হওয়া উচিত। অপরাধ প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ, তারপরও মানুষ আশ্বস্ত না হয় বাড়ছে আস্থাহীনতা। পুলিশ সদর দপ্তর বলছে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ কারণ নেই। আপনারা আইন নিজে হাতে তুলে নেবেন না, এটি আসলে কোনো ধরনের সুযোগ নেই। আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আপনারা সেটা অবগত করুন। তার বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ থাকে বা তার যে কোনো ধরনের সম্পৃক্ততা থাকে, সেটি আইনানুগভাবে যে ব্যবস্থা গ্রহণ রয়েছে সেটি গ্রহণ করে থাকবো, কিন্তু আমাদেরকে সেটি জানাতে হবে। আমরা তার পরবর্তী সময়ে আমরা সেটি অনুসন্ধান করে বিচার বিশ্লেষণ করে আমরা তাৎক্ষণিক যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটি গ্রহণ করব। পুলিশের পাশাপাশি মব মোকাবেলায় জনগণকে আরো সচেতন হতে হবে বলেও মনে করেন এই পুলিশ কর্মকর্তা। সেটি সামগ্রিকভাবে বিচার বিশ্লেষণ যাচাই। দীপন দেওয়ান, আর টিভি, ঢাকা। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি আজ। গতকাল বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ এদিন ধার্য করেন। এর আগে গত ১ ডিসেম্বর ২১শে আগস্টের ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে খালাসের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা আপিল বিভাগেও হাইকোর্টের আদেশই বহাল থাকবে। ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হন। মিয়ানমার সরকারের রাজনৈতিক কূটচালে রোহিঙ্গা প্রত্যাবাসন হচ্ছে না বলে জানিয়েছেন বিশ্লেষকরা। তারা বলছেন প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারে কোনো সৎ মনোভাব নেই। রোহিঙ্গাদের জন্য আস্থার জায়গা তৈরি করতে না পারায় বাংলাদেশের চেষ্টার পরও প্রত্যাবাসন সম্ভব হয়নি। এদিকে প্রত্যাবাসন নিয়ে কোনো অগ্রগতি নেই বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। রোহিঙ্গা ও আরাকান আর্মির নানা সংকট নিয়ে বিপুল দেব রায়ের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। গত ৮ দশক ধরে নির্বাসন ও প্রত্যাবাসনের চক্রে আটকা পড়ে আছে রোহিঙ্গারা। সবশেষ যে আশার আলো দেখা গিয়েছিল তাও নতুন বাস্তবতায় ফিকে হতে শুরু করেছে। বাংলাদেশ থেকে ৮,২৯,০৩৬ জন রোহিঙ্গার তালিকা ২০১৮ সালে পাঠানো হয়েছে। এরপর মিয়ানমার সরকার ১,৮০,০০০-এর ভেরিফিকেশন নিশ্চিত করে ফেরত নেওয়ার কথা জানায়। কিন্তু প্রত্যাবাসন নিয়ে ২০১৮, ২০১৯ ও ২০২৩ সালে উদ্যোগ ভেস্তে যায়। সবশেষ ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিয়ানমার সরকার ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের সাথে প্রত্যাবাসন নিয়ে আলোচনা হলেও এর কোনো সুরাহা হয়নি। এছাড়া প্রত্যাবাসন নিয়ে কোনো অগ্রগতি নেই বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। ১,৮০,০০০-কে তারা নেবে বলেছে, এটাই অগ্রগতি, এর বাইরে তো আর কোনো অগ্রগতি, ওরকম কোনো প্রক্রিয়া অগ্রসর হয়নি। মিয়ানমারের তরফ থেকে আমরা আর কোনো প্রক্রিয়া দেখিনি। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার কখনো আগ্রহ দেখায়নি, এটি তাদের রাজনৈতিক কূটকৌশল বলে জানান সাবেক রাষ্ট্রদূতরা। এটা আসলে তাদের কৌশল, পুরোপুরি ডিলে করা। কখনো মিটিং আসলে একটা চুক্তি করে, তারপরে তারা আবার সরে যায়, কখনো স্বীকৃতি দেয়, কিন্তু নেওয়ার কোনো আগ্রহ তারা দেখেনি, তাদের নাই। এদেরকে তো মিয়ানমার সরকার তাদের নাগরিক মনে করছে না, সুতরাং স্টেটলেস। রোহিঙ্গাদের প্রত্যাবাসন তাহলে এটা পৃথিবীর প্রথম ঘটনা হবে যে প্রত্যাবাসন। তো এটাকে একেবারেই
পাহাড় সমান একটা মানে কঠিন কাজ। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের জন্য আস্থার জায়গা সৃষ্টি করতে না পারা ও সমন্বয়ের ঘাটতির কারণে প্রত্যাবাসন সম্ভব হয়নি বলে জানান সাবেক রাষ্ট্রদূত ও ভূ রাজনৈতিক বিশ্লেষকরা। এটা রাজনীতিবিদদেরও দলগুলো একটা হওয়া উচিত, প্রায়োরিটি ইস্যু হওয়া উচিত, তাদের ম্যানিফেস্টোতে এটা দাগা দেওয়া উচিত। সমন্বয়ের ঘাটতির কারণেই হয়তো এটা এখনো সম্ভব হয়নি, রোহিঙ্গাদের যাওয়ার মতো আস্থার জায়গা তৈরি করতে পারেনি। সে কারণে আমাদের চেষ্টা সত্ত্বেও এই সমস্যাটার আমরা এখনো পর্যন্ত প্রত্যাবাসনের কোনো সমাধান খুঁজে পাইনি। রোহিঙ্গা সংকট সমাধানে প্রত্যাবাসনই একমাত্র সমাধানের মাধ্যম বলেও জানান বিশেষজ্ঞরা। রোহিঙ্গা প্রত্যাবাসন একটি জটিল প্রক্রিয়া, আর এই জটিল প্রক্রিয়াকে রাজনৈতিক কূটকৌশল হিসেবে কাজ করছে মিয়ানমার সরকার। বিশেষজ্ঞরা বলছেন এইটিকে যদি জিয়ে রাখা যায় তাহলে অদূর ভবিষ্যতে এই রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশের মানুষের সাথে মিশে যাবে। এতে এক সংকটময় অবস্থা সৃষ্টি হবে বলে মনে করছেন তারা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। যে রাজশাহী থেকে শুরু হয় ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ, সেখানে ৪৯ বছর পেরোলেও পদ্মা নদীতে আজও ফেরেনি নাব্যতা। পাওয়া যায়নি ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা। নাব্যতা হ্রাসের কারণে অর্থনৈতিক, সামাজিক, জীববৈচিত্র্যগত, জলবায়ুগত এবং আন্তঃরাষ্ট্রীয় যে বাণিজ্যিক ক্ষতি হচ্ছে সে বিষয়ে সরকারি বা বেসরকারি পর্যায়ে কোনো সমীক্ষাও নেই। আমির ফয়সালের প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। পদ্মা নদীকে বলা হয় দেশের লাইফলাইন, তবে ভারতের দেওয়া ফারাক্কা বাঁধের কারণে সে নিজেই আজ মৃতপ্রায়। 1976 সালের 16 মে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে রাজশাহী থেকে ফারাক্কা অভিমুখে বিশাল লং মার্চ কালে পরিক্রমায় হয়ে উঠেছিল আন্তর্জাতিক ইস্যু। বহির্বিশ্বের চাপে 1977 সালে প্রথম ফারাক্কা চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয় ভারত। এরপর 82 ও 85 সালে 2 দফা পানি বন্টনের চুক্তি হলেও পরে তা আর নবায়ন হয়নি। স্বাধীন দেশের যে পজিশন থাকা দরকার সেরকম ভাবেই আমরা চুক্তি করব। সামনের বছর যে নতুন চুক্তি হওয়ার সম্ভাবনা আছে, সেখানে আমরা আশা করছি যে আমরা আমাদের স্বার্থ নিয়ে দর কষাকষি করতে পারবো। বছরে বেশিরভাগ সময় নদীতে পানি না থাকায় নেই মাছের পর্যাপ্ততা। এতে আর্থিক সংকটে পড়েছেন মৎস্যজীবীরা। আগে বড় বড় ইলিশ, কাতল, রুই, কাতল, মিরকি সব রকমের মাছ পাওয়া যায়। ফারাক্কা হওয়ার পরে থেকে মাছও নাই, পানিও কম, মাছও কম। একই কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত রাজশাহীর কৃষি খাত। অনেক রকম বিভিন্ন ধরনের আবাদ করে আমরা অনেক পয়সা ইনকাম হয়, টাকা ইনকাম হতো। পদ্মার এ অবস্থায় কেবল সুন্দরবনের মতো এলাকাগুলো যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনই বাড়ছে সামগ্রিক পরিবেশের ভারসাম্যহীনতাও। কাঁচামালের ক্ষেত্রে দেখা যাবে যে যে জিনিসগুলো এখানে কৃষি নির্ভর, যে কাঁচামালের যে বিষয়গুলো থাকে অর্থনীতিতে, সেই কাঁচামালগুলোর প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। ফারাক্কার কারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশে কি পরিমাণ আর্থিক ক্ষতি হচ্ছে তার সুনির্দিষ্ট সমীক্ষা জরুরি বলে মনে করেন এই শিক্ষাবিদ। ফিশারিজ, বাণিজ্যিক সুবিধা এবং আমরা যে পানি তুলছি তার খরচ এবং আমাদের অর্থনীতি জিডিপির অন্তত 20% আমরা প্রত্যেক বছর রাজশাহীর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানির ন্যায্য হিসাব পেয়ে নাব্যতা কাটিয়ে উঠবে পদ্মা, এমনটাই প্রত্যাশা রাজশাহীবাসীর। লামিয়া তানজিল মাহমুদ, RTV। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে শেষ সময়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন জেলার খামারিরা। ন্যায্য দাম পেলে এবার ভালো লাভের প্রত্যাশা তাদের। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, গরু পরিচর্যা ও বাজারজাতকরণে খামারিদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। টাঙ্গাইলের প্রাণী সম্পদ বিভাগের তথ্যমতে জেলায় 26,203টি খামার রয়েছে, যেখানে কোরবানিযোগ্য পশু রয়েছে 2,36,990টি। এসব খামারে দেশীয় পদ্ধতিতে পশু মোটাতাজাকরণে শেষ সময়ের প্রস্তুতি সারছেন খামারিরা। খামারিদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম। প্রায় 1650 জন খামারিকে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং এই হৃষ্টপুষ্টকরণে যাতে কোনো স্টেরয়েড ব্যবহার না করে নিরাপদ মাংস তারা প্রস্তুত করে, এই বিষয়ে আমরা ব্যাপক প্রশিক্ষণ এবং সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কোরবানির ঈদকে ঘিরে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করছেন দিনাজপুরের হিলির খামারিরা। একবার যে ঘাস, দেশি খাবার, খোল, গুঁড়া, ভুট্টা এগুলাই খাওয়ায়। বর্তমান যে খাদ্যদ্রব্যের দাম আর বর্তমান যে বাজার মূল্য, বাজার তো ভালো না হয় আমরা লোকসানের মুখে পড়ব। সব চাষের দাম বেশি, এই খেটটা কিনতে গেলে 20 টাকা কেজি নেই। চোরার পথে গরু না আলে পারা আমাদের মোটামুটি দাম পাবো, আর চোরার পথে আসে তাহলে আমার দাম পাবো না।
নোয়াখালীতে পশুর হাটের পাশাপাশি খামারে বেচাকেনা বেশ জমে উঠেছে। হাটে অস্বাস্থ্যকর পরিবেশে গরু কেনার ঝামেলা এড়াতে অনেক ক্রেতাই পছন্দসই গরু কিনছেন খামার থেকে। এই খামার থেকে গরু কিনলে সুবিধা হয়েছে, আপনার লাইব্রেরিতে নেওয়া যায় এবং কি দামাদামি করেও নেওয়া যায়। আমি আরো 3-3 করে গরু ওখান থেকে নিয়েছি। ঈদকে সামনে রেখে পশুর ভালো দাম পাওয়ার আশা করছেন চাঁদপুরের খামারিরাও। পশু পরিচর্যা ও বাজারজাতকরণে সব ধরনের পরামর্শ দিচ্ছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। এবারের দাম একটু বেশি থাকতে পারে, কারণ এবারের প্রাকৃতিক দুর্যোগ বেশি হয়েছে, এখানে এলাকায় বন্যা হয়েছে, জলাবদ্ধতা হয়েছে, গোখাদ্যের একটু সংকট ছিল। এবার 14,000 পশুর সংকট রয়েছে জেলায়। বিক্রেতাদের প্রত্যাশা ঈদের আগ মুহূর্তে জমে উঠবে বেচা বিক্রি। আব্দুল হামিদ, RTV। দর্শক, এই বিষয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, টাঙ্গাইলের খামারগুলোতে গরুর সরবরাহ কেমন, কোন ধরনের গরুর চাহিদা বেশি, দাম কেমন দেখছেন জানাবেন। জি সিনথিয়া, এখন রয়েছি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খায়েরপাড়া এলাকার সুমন ডেইরি ফার্মে। তো এই খামারটিতে কিন্তু অর্ধ শতাধিক গরু লালন পালন করা হচ্ছে কুরবানি ঈদকে সামনে রেখে। তো শুধু এই সুমনের খামার নয়, টাঙ্গাইলে ছোট বড় মিলিয়ে 26,000-এরও বেশি খামার রয়েছে। যেই খামারগুলোতে 2,37,000-এর মতো পশু কিন্তু এই কুরবানি ঈদকে সামনে রেখে বিক্রির উদ্দেশ্যে মোটা তাজাকরণ করছেন খামারিরা। তো এখানে একটি তথ্য আমি দিয়ে রাখি যে টাঙ্গাইলে কুরবানির চাহিদা হচ্ছে 2,11,000। মোট কথা যে টাঙ্গাইলের কুরবানির চাহিদা মিটিয়ে 25,000-এরও বেশি পশু কিন্তু উদ্বৃত্ত থাকবে, যা এই খামারগুলো থেকে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হবে। তবে এখানে খামারিরা যেটি বলছেন যে আসলে খাদ্যদ্রব্যের যে দাম রয়েছে সেই দামের সাথে তাদের যে খরচ হয়েছে সেই রকম দাম কিন্তু আসলে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন না। তারা যেটি বলছেন যে আসলে যদি ভারতীয় গরু না আসে এবং তাদের যে খরচ হয়েছে এবং কর্মচারী মিলিয়ে তাদের কিন্তু সেই তাদের কাঙ্ক্ষিত যে লাভ তারা আশা করছেন তারা সেটি পাবেন এটি বলছেন। তবে আমি যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু খামারকেই বেশি পছন্দ করছেন, কারণ হাটে বিভিন্ন ঝামেলা থাকে। সেই ক্ষেত্রে তারা দূর দূরান্ত থেকে যারা আসছেন ক্রেতারা তারা কিন্তু খামার থেকেই গরু পছন্দ করছেন এবং তারা এই খামারে এসেই গরু ক্রয় করছেন। এছাড়াও শুধু গরু নয়, ছাগলেরও কিন্তু টাঙ্গাইলে 1,12,000-এরও বেশি কিন্তু ছাগল রয়েছে কুরবানিযোগ্য এবং সেই ছাগলের খামার রয়েছে 7 শতাধিক। তো এই খামারগুলোতে কিন্তু গরু মোটা তাজাকরণের শেষ সময়ে যে মোটা তাজাকরণ সেই প্রস্তুতি কিন্তু চলছে। আমি এখন একটু কথা বলবো এই খামারের যিনি মালিক রয়েছেন, আসলে কত টাকা দামের কি কি খাইয়ে গরু বড় করেছে? আমাদের মোট আছে গরু 47টা, 1 লাখ টাকা শুরু করে 7 লাখ টাকা মতো গরু আছে। আমাদের গরু খাওয়া হচ্ছে 75 পরিমাণে কাঁচা ঘাস, খের, ভুট্টা ভাঙ্গা, মুসুরি বুসি, বুটের বুসি, কুড়া, এগুলো আমরা সব খাবার খেলাইছি গরুকে। কেমন গ্রাহক দেখছেন কেমন? হ্যাঁ, গ্রাহক মোটামুটি আবার আস্তে আস্তে ভালোই। আমাদের অনেক গরু সেল হয়ে গেছে। লাভের আশাবাদ না, লাইভ আছে, ঠিকও আছে। জি দর্শক, আপনারা শুনতে পেলেন যে আসলে যেটি বলছেন যে আসলে খামারে যেহেতু ক্রেতাদের চাহিদা রয়েছে এবং ক্রেতা বিক্রেতা উভয়ই যারা বলছেন যে আসলে ক্রেতারা বলছেন খামার থেকে তারা গরু কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। দাম যেটাই হোক না কেন, যেহেতু সহজলভ্য বা সহজ হওয়ায় তারা কিন্তু খামার থেকেই বেশি পছন্দ করছেন। তবে এই দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যেই উভয়ই কম বেশি কিন্তু একটি আলোচনা রয়েছে। তো এতটুকুই ছিল টাঙ্গাইলের খামার থেকে। সিনথিয়া, ধন্যবাদ। ঈদকে সামনে রেখে মন্দা কাটিয়ে স্বপ্ন বুনছেন নাটোরের চামড়া ব্যবসায়ীরা। চামড়ার বাজার ভালো থাকায় এবার কোরবানির ঈদে ভালো লাভের প্রত্যাশা ব্যবসায়ীদের। গত 1 মাসের ব্যবধানে বস্তা প্রতি লবণের দাম বেড়েছে 200 থেকে 250 টাকা। লবণের দাম বাড়িয়ে সিন্ডিকেট করলে লোকসানের শঙ্কা আড়তদারদের। এ নিয়ে আরও থাকছে আব্দুল হামিদের প্রতিবেদনে। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া বাজার নাটোরের চক বৈদ্যনাথে রয়েছে প্রায় 1.5 শতাধিক আড়ত। দেশের উত্তর ও দক্ষিণের 38টি জেলা থেকে সারা বছর চামড়া আসে এ বাজারে। দীর্ঘদিন সিন্ডিকেট আর ন্যায্য মূল্য না পেয়ে স্থবির হয়ে পড়েছিল বাজারটি। তবে চামড়া পাচারের নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট কমে আসায় ঘুরে দাঁড়াচ্ছে জেলার চামড়া শিল্প। ঈদকে সামনে রেখে প্রতিদিনই বাড়ছে লবণের দাম। ব্যবসায়ীদের অভিযোগ, ঈদের আগেই কাঁচা চামড়া সংরক্ষণের প্রধান এই উপকরণের সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়ছেন তারা। 15 দিন আগে লবণের দাম ছিল 70 কেজি, লবণের দাম ছিল 700 টাকা। সেই লবণ আজকে 15 দিন পর হয়ে গেছে 950 টাকা। প্রতি বছর কুরবানির আগে এই কাজটা হয়। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি এই লবণের বাজারটা যাতে নিয়ন্ত্রণ থাকে। এখন যদি লবণের সিন্ডিকেট সরকার যদি না বন্ধ করতে পারে তো চামড়ার দাম
আরো কমে যাবে। চামড়া রপ্তানি বাড়াতে বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে সরকারের সহযোগিতা চান নাটোর চামড়া ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক হালিম সিদ্দিকী। বায়াররা যে অর্ডারগুলো দিছে অর্ডারগুলো যেন যথাসময়ে তারা নেয় এবং বিদেশি ক্রেতাদেরকে আকৃষ্ট করতে হবে আমাদের বাংলাদেশে আসার জন্য। পার্শ্ববর্তী দেশে চামড়া পাচার রোধ করে রপ্তানি নির্ভর বাণিজ্যিক নীতি প্রণয়ন ও সিন্ডিকেট দমন করলে অচিরেই সুদিন ফিরবে দেশের চামড়া শিল্পে, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV। বরগুনার 14টি খেয়াঘাট নতুন করে ইজারা দিয়েছে জেলা প্রশাসন। নতুন ইজারায় নদী পারাপারে যাত্রী প্রতি 25% ভাড়া বৃদ্ধি করা হয়েছে। জ্বালানি তেলসহ দ্রব্য মূল্যের দাম কমার পরও ভাড়া বৃদ্ধি করায় ক্ষুব্ধ স্থানীয়রা। তবে জেলা প্রশাসন বলছে নিয়ম মেনেই ভাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। বরগুনা থেকে তাওহিদুল ইসলাম শুভর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। নদীবেষ্টিত জেলা বরগুনার এক উপজেলা থেকে অন্য উপজেলায় যেতে খেয়া পারাপারের বিকল্প নেই যাতায়াতকারীদের। প্রতিদিন কয়েক লক্ষাধিক যাত্রী ইঞ্জিন চালিত নৌকায় পাড়ি দেন খাগদন, পায়রা ও বিষখালী নদী। সম্প্রতি এসব নদীতে অবস্থিত 14টি খেয়াঘাট ইজারা দিয়েছে জেলা প্রশাসন। নতুন নিয়মে যাত্রীদের পূর্বের তুলনায় গুনতে হচ্ছে 25% বেশি ভাড়া। তেলের দাম নিম্নমুখী হলেও খেয়া পারাপারে ভাড়া বৃদ্ধি করায় ক্ষুব্ধ স্থানীয়রা। তেলের দাম বাড়ে নাই, শুধুমাত্র কি করছে মানে হুট করে কেউ কিছু জানে না কিছু না, ও মানে 5 টাকা করে বাড়াই দিছে। যে খাওয়া ভাড়া বৃদ্ধি করছে কোনো কারণ দেখি না আমরা। ডিজেলের দাম কমছে। এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী নিয়ম মেনে বাড়ানো হয়েছে খেয়া পারাপারের ভাড়া। যে মূল্যটা নির্ধারণ করার কথা সেই মূল্য নির্ধারণ কমিটি, এখানে এটা একটা কমিটি আছে, কমিটি একটা সুপারিশ করে সেই সুপারিশের প্রেক্ষিতে আমরা সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাই এবং তারা অনুমতি দেওয়ার পরেই মূলত ভাড়াটা নির্ধারণ করা হয়েছে। দ্রুত ভাড়া বাড়ানোর বিষয়টি পুনর্বিবেচনা করে পূর্বের ভাড়া কার্যকর করবে জেলা প্রশাসন, এমনটাই প্রত্যাশা যাত্রী ও সচেতন মহলের। আব্দুল হামিদ, RTV। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। চট্টগ্রাম বিমানবন্দর থেকে সরাসরি এয়ার কার্গো চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এতে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকায় তৈরি পোশাক রপ্তানিতে নতুন সম্ভাবনা ও স্বস্তি হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, সরাসরি কার্গো ফ্লাইট চালু হলে খরচ কমার পাশাপাশি বেঁচে যাবে সময়। এছাড়া চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেড, কোরিয়ান ইপিজেড সহ নগরীর বিভিন্ন স্থানে 400-র বেশি গার্মেন্টস কারখানার রপ্তানি কার্যক্রমে আরও গতি পাবে। এরই মধ্যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে এয়ার শিপমেন্ট কার্যক্রম শুরু হবে। এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন হলে চট্টগ্রামের রপ্তানিকারকরা বড় পরিসরে বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ। সম্প্রতি ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়াকে আবেগপ্রবণ বলে মন্তব্য করেছে ক্রেমলিন। এর আগে রোববার ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে সর্ববৃহৎ ড্রোন হামলা চালানোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নিজের ক্ষোভ জানান। এ সময় পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছেন বলেও মন্তব্য করেন তিনি। এর প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ইউক্রেনের সবশেষ রুশ হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া মাত্রাতিরিক্ত আবেগের ফল। পুতিন সব মহলের প্রতিক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও এ সময় জানান তিনি। গাজায় থেমে নেই দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংসতা। নতুন করে যুদ্ধ বিধ্বস্ত উপত্যকাটিতে চালানো ইসরায়েলি হামলায় অন্তত 81 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে 53 জন গাজা সিটির বাসিন্দা ছিলেন। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুক্তরাষ্ট্র প্রণীত যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি বলে নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে বিভিন্ন মহলের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে গাজায় সামরিক অভিযানের মাত্রা বাড়াতে আরও 50,000 রিজার্ভ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। গাজায় হাসপাতালগুলোতে চিকিৎসা সামগ্রীর তীব্র সংকট থাকায় পরিস্থিতি ভয়াবহ হচ্ছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন মুখপাত্র। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।